ভালোবাসি তোমাকে খুব বেশি। নিশ্চয় ছিলাম এতদিন আমরা বাবা মেয়ে। ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। সেদিন সমুদ্র পাড়ে ধাক্কা লাগে মেয়েটা তুমি না হয়ে অন্য কেউ হলো। আমি কি করতাম নিজেও জানি না, কিন্তু সরাতে গিয়ে তোমাকে দেখে মনে হলো কোনো মিরাকেল ঘটতে চলেছে আমার জীবনে। তাও যে কাউকে তুমি ভেবে নেইনি। ট্রাস্ট মি, তোমার কাছেই তোমার পরিচয় জেনে নিতাম, কিন্তু হারিয়ে গেলে এক মুহূর্তে তখন অবচেতন মন বলছিল মূল্যবান কিছু চলে গেল। আবার রাগ হচ্ছিল খুব। তবেই দুজনকে এসে তোমার খোঁজ করতে দেখে মনে হলো আবার পাবো তোমায়। হারাওনি তখনও। তোমার নাম পরিচয় জানলাম, কিন্তু বিশ্বাস হয়নি কিছু। মনে হচ্ছিল তুমি আমার শ্রেয়সী। তোমাকে খুঁজে তোমার কাছে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তুমি জানতেই পারোনি, কিন্তু আমি তখনই বুঝে গেছি তুমি আমার শ্রেয়সী, আমার উষসীর মা। তোমার ঘ্রাণ চিনতে আমার অসুবিধা হয়নি। ততক্ষণে জানলাম তোমার পরিচয় অনেক কিছু গড়বড় আছে। তাই আর অপেক্ষা করিনি, একটু অপেক্ষা করিনি। বিড়বিড় করে কথাগুলো বলে তার গালে চুমু খায়। হাতের স্পর্শ গায়ের নিচে লতানো শরীরটাতে মৌরি নিজের নারী অঙ্গের স্বামীর আদররূপী বিষাক্ত স্পর্শের আগে তার কোনো কথা কর্ণগোচর করতে পারল না। অতঃপর বেজোর আবার মেতে ওঠে মৌরিতে। মৌরি মন থেকে এই মুহূর্ত অনুভব করলে বুঝতে পারত ঠিক কতটা ভালোবাসা, আবেগ আর স্নেহের সাথে এই মানুষটা তাকে এভাবে কাছে টেনে নিয়েছে। একটু খেয়াল করলে বুঝতে পারত অন্তঃস্থলে ঠিক কতটা গভীর থেকে মেজরের কথাগুলো বলেছে। কিন্তু স্তব্ধ মৌরি নেশাগ্রস্তের মতো তার মধ্যে মজে থাকা মেজরের কণ্ঠে ফিসফিস শব্দগুলো কানে নিতে পারল না। বেশ কিছু সময় গড়িয়ে গেল। মেজর তখন প্রেম পিয়াস মেটাতে ব্যস্ত। মৌরি হাঁপাচ্ছে কিছুটা। অকস্মাৎ বাইরে থেকে বাচ্চার ক্রন্দন স্বর ভেসে আসতেই ধীরে ধীরে গতি কমিয়ে আনলেন মেজর। শীতের মধ্যেও কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়েছে। সামনের এলোমেলো চুল কপালে এসে পড়েছে। থেমে নিস্তেজ মৌরি ঠোঁটে শুষ্ক চুমু এঁকে দিলেন। তারপর উঠে পড়েন, মৌরির গায়ে চাদরখানা ঠিকঠাকভাবে জড়িয়ে দিয়ে। অতঃপর ওয়াশরুমে গিয়ে স্নান সেরে বের হতে 5 মিনিট লাগালেন বোধহয়। মেজর অভ্যস্ত অল্প সময়ে স্নান করতে। সিঙ্গেল ফাদার থাকায় মেয়ে তাকে আরও অনেক কিছুতে অভ্যস্ত করে তুলেছে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। কোনোভাবে ট্রাউজারটা পড়েছে নিম্নাংশে। তোয়ালে দিয়ে ভেজা গাটা মুছে ওটা গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়লেন মেয়েকে নিতে। মিনিট দুয়েকের মধ্যে আবার ফিরেও আসলেন। উষসী তখনও কাঁদছে অবিরত। মাম্মা, লোকেশন আমার কাঁদে না। এই তো বাবা, আমার কলেজা গুড গার্ল, কাঁদে না মা। আম্মা, আমার প্রিন্সেস, কাঁদে না তো মা, আমার লক্ষ্যে। মেজর নানান এলোমেলো কথা বলে মেয়েকে কোলে ঝাঁকাচ্ছে শান্ত করার চেষ্টায়। লাইট জ্বালানো একটা ঝিলমিল বল হাতে নিয়ে ওটা দেখালেন। আর নানা রকম কথা বলে শান্ত করতে চাইছে মেয়েকে। আদর্শ পিতা একজন। মৌরি এসে অবধি যা দেখেছে তাতে তাই বুঝল। মেয়ের প্রতি আলাদা রকম ভালোবাসা। কারো কাছে গম্ভীর ভাষী, কারো কাছে প্রতারক, অথচ মেয়ের কাছে আলাদা রূপ। শোনো মা, আমার লক্ষ্মী মা, কাঁদে না, পাপা আছে না। এই তো বাবা, আমার কলেজা। বেশ সময় গড়ালো। উষসীর কান্না থামল না। একে তো শীত, তার উপর সদ্য স্নান ছাড়াই হিমশীতল উদাম শরীরের কারণে পাপার কোলে আরাম পাচ্ছে না সে। মেজরও বুঝতে পারলেন তা। ক্রন্দনরত কন্যাকে বিছানায় রাখেন গায়ে শার্ট ঝরানোর উদ্দেশ্যে। বিছানায় রাখায় উষসীর কান্নার বেগ বাড়ল বৈকি। নির্লিপ্তে শুয়ে থাকা মৌরি পাশের ক্রন্দনরত বাচ্চাটির দিকে চোখ ফেরালো। কি কান্না তার! ঠোঁট কাঁপছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। যতদূর বুঝলো মেয়েটার মা নেই, মাহীন এক অসহায় শিশু। কথাটা ভেবেই বুকের ভেতর ধক করে উঠল তার। টের পেল অদ্ভুত টান টানছে তাকে। মোহাচ্ছন্ন হয়ে হাত বাড়ালো সে। পাশে শুয়ে থাকা উষসীর নাড়তে থাকা আঙ্গুলে নাড়তে থাকা হাত আঙ্গুলে ছুঁয়ে দেয়। শিশুটির ছোট্ট আঙ্গুলের মুষ্টিবদ্ধ হাতটি ধরে হালকা নেড়ে দিল আদুরে ভঙ্গিতে। উষসী টুক করে তাকায়। উ আ শব্দে কান্না চলছে তখনও, কিন্তু নতুন মুখটির দিকে তাকানোতে কৌতূহল ফুটে উঠল তার চোখে। মৌরি ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে তা বুঝে। সে উষসীর গোলাপি ঠোঁটে আলতো আঙ্গুল ছুঁয়ে দেয়। উষসীর কান্না ভেজা মুখে হালকা হাসির রেশ ফুটল। মৌরি পরপর কয়েকবার একইভাবে ছুঁয়ে দিলে উষসী বুঝল সে খেলছে নতুন এই পরিচিত মতো মুখটির সঙ্গে।
কান্না ধীরে ধীরে চুপসে এলো। কিছুক্ষণ পর পুরোপুরি থেমে আ শব্দ করে হাত পা নেড়ে ওঠে। মৌরি তার চোখের পানি মুছে দিল। অকস্মাৎ উষসী গা খিচিয়ে কেমন একটা শব্দ করে হেসে ওঠে। চোখে তখনও পানি চিকচিক করছে, কান্না ভেজা চোখে হাসির ঝিলিক। মৌরির ভালো লাগলো, তবে চেহারায় নির্লিপ্ত ভাব তখনও। উষসীর দিকে অল্প করে এক হাত বাড়াই আনমনে। উষসী বুঝল তাকে কাছে ডাকছে। তুলতুলে গা খানা তুলে শব্দ করতে করতে এগিয়ে গেল। বা হামাগুড়ি দিয়ে এসে মৌরির কাছে পৌঁছালে বাকিটা সে নিজেই কোলে তুলে নেয়। মৌরি ধীরে উঠে বসে বালিশে হেলান দেয়, বুক অবধি চাদর টানে। উষসীকে কোলে তুলে নেয়। সে মহা খুশি, আনন্দ তার চোখে মুখে। হাত পা নেড়ে নানান শব্দ সাড়া দিচ্ছে। মৌরি নিম্ন স্বরে ঘুম পাড়ানোর মতো ছন্দ তুলে, তবে উষসী ঘুমায় না, নিজের মতো শব্দ করে। এ আ কুকু বা একটু আগের কান্নার রেশ নেই, চোখ চিকচিক করছে। ছোট হাত দিয়ে কখনো মৌরির গলায় টোকা দেয়, কখনো চুল টানে, আবার চেন ধরে টানাটানি করতে থাকে। মৌরি নরম স্বরে বলে, তুমি তো খুব দুষ্টু মেয়ে, আস্তে আস্তে ব্যথা পাচ্ছি। অতি নিম্ন তার ক্লান্ত স্বর। শুধু উষসীর কানেই গেল বোধ হয়। মেজর দরজার কাছে এসে দাঁড়িয়ে সবটা দেখলেন। শরীরে এখন শার্ট ঢেকে আছে, যার বোতাম খোলা হওয়ায় বুকটা উন্মুক্ত, চুল অল্প ভেজা। হাতে উষসীর কুসুম গরম দুধের ফিডারটা নিয়ে দরজার কাছে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। নিজের অজান্তেই মুখে একরকম পরিতৃপ্তির রেখা ফুটে উঠল। এমন দৃশ্য যে তার জীবনের সত্যি হয়ে উঠবে, তা একমাত্র 1 মাস আগেও ভাবনার অতীত ছিল। মেয়েকে তার মা বুঝে নিয়েছে দেখে তখনই চলে গেলেন কিচেনে উষসীর জন্য দুধ আনতে। রুমে প্রবেশ করেন নিঃশব্দে। খাটের পাশে ছোট্ট টেবিলে রাখেন হাতের ফিডার, অতপর গা এলিয়ে দেন বিছানায়। ফিটিং করাতে হবে, পর্যাপ্ত না খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই উঠে গেছে। এমনভাবে বললেন যেন মৌরিকেই নিজ স্তন হতে মাতৃদুগ্ধ খাওয়াতে হবে। কথা সেই ইঙ্গিত মৌরির ভিতরে তীব্র অস্বস্তি আর অপমানের শিরশিরে আঘাত তৈরি করল। পাশে আরামে শুয়ে থাকা প্রতারক স্বামীর দিকে ফিরল না সে। তাকে নির্লিপ্ত দেখে মেজর নিজেই পাশ থেকে ফিডারটা নিয়ে তার দিকে এগিয়ে বিছানায় রেখে দেন। অতপর উপর হয়ে বালিশে মাথা রেখে শুয়ে থাকেন, দৃষ্টি মা মেয়ের দিকে। মৌরি হাত বাড়িয়ে ফিডার নেয়। উষসী তখন খেলছে তার বুকে মাথা রেখে। মুখে নানান আ সূচক শব্দ, কখনো মাম্মা, পা শব্দ করছে। মৌরির গলার চেইনটা তার খেলার বস্তু। মুখে ফিডার লাগিয়ে দেয় মৌরি। উষসী খেলায় মনোযোগ রেখে চোখ চোখ শব্দ করে টেনে নিল অল্প করে। সময় গড়ালো, উষসী খেলছে। মৌরি আনমনে তার গা ঝাঁকায়, খাচ্ছে না মনে হলো। অদ্ভুত এক টান তৈরি হচ্ছে মনে, অথচ এই বাচ্চা সম্পর্কে কিছুই জানে না সে, নামটাও নয়। বিরোধাভাসের মতো লাগে। এই শিশুটির বাবাই তার জীবনটাকে উলটপালট করে দিয়েছে। বাড়িতে কয়েক ঘন্টা আগেও যার আগমনে অধীর অপেক্ষায় ছিল মৌরি, সেই লোকটা এখন তার দুঃস্বপ্নের কেন্দ্র। মৌরি বুঝতে পারছে তার জীবনে বড় একটি ট্র্যাজেডি ইতিমধ্যেই ঘটে গেল। তার জীবনে বড় একটি ট্র্যাজেডি ইতিমধ্যেই ঘটে গেছে। ভবিষ্যতে সব কিছু ঠিক হয়ে গেলেও, কিংবা সে এখান থেকে চলে গেলেও, এই কয়েক ঘন্টার ঘটনাগুলো তার জীবনে ধ্রুব সত্য হয়ে থাকবে। উষসী খেলতে খেলতেই হঠাৎ না খেয়ে খিলখিলিয়ে হাসল। ছোট হাত দিয়ে গলা খামচে ধরল মৌরির। মৌরি নরম গলায় বলল, মারবে নাকি মেয়ে? আদুরে কথায় অবুঝ উষসী আরও হেসে ওঠে, যেন তার জগতে দুঃখের কোনো অস্তিত্বই নেই। মেয়ের কাণ্ড দেখে উমরানও নিঃশব্দে হাসেন। মা মেয়ের মুহূর্তটা ফ্রেমবন্দি করার উদ্দেশ্যে পাশ থেকে ফোনটা হাতে নিতেই অসংখ্য ফোন কল ভেসে উঠল স্ক্রিনে। সেই সন্ধ্যায় বাড়িতে আসার পর থেকেই ফোন আসছিল সবার, কিন্তু মেয়ে কাঁদছিল বলে সময় পাননি। ঘুম পাড়াতে সময় সাইলেন্ট করে রেখেছিলেন, এরপর আর মনে ছিল না। উমরান ফোন নিয়ে উঠে বেলকনিতে চলে যান। এত রাতে সবাই ঘুম থাকবে,
তাই বোনকেই লাগালেন কল। রিসিভ হলো প্রায় সাথে সাথে। কি রে ভাই, কি সমস্যা তোর? না কোনো ফোন কল, না মেসেজ, না নিজে রিসিভ করছিস আমি কল দিলে। কোনো আপডেটই দিচ্ছিস না। আমরা মানুষ তো নাকি? টেনশন হয় না? মেজর বোনের পরপর প্রশ্নে থেমে জবাব দেন। রিল্যাক্স। ব্যস্ত ছিল মুশিকে নিয়ে, আর ফোন সাইলেন্ট ছিল, তাই দেখতে পাইনি কল। তার বোন একটু স্বস্তি পেল বোধ হয়। তাই বল, আমি আরো কোনো বিপদ হলো কিনা চিন্তায় ছিলাম। উষি ঠিক আছে? ঘুমোচ্ছে নাকি? না, ঘুমিয়েছিল, আবার উঠে গেছে। এখন খেলছে তার মায়ের সাথে। হ্যাঁ, এবার ওর কথা বল। কি খবর শ্রেয়সী? তোদের চিনতে পারছে না এখনো? উষি কেউ চিনল না? চিন্তিত কণ্ঠ তার। উমরান গাঢ় শ্বাস টেনে বলেন, না, চিনতে পারেনি কাউকে। যা বুঝলাম কিছুই মনে নেই আগে। তো তুই কিছু মনে করানোর চেষ্টা করেছিস? মনে করালেও চিনতে পারছে না কিছু? কিছু মনে করায়নি, করবো না এখন। ওর সমস্যাটা কোথায় এখনো সঠিক জানি না। কেন আমাদের চিনতে পারছে না কিছু বুঝতে পারছি না। ব্রেনে কোনো আঘাত লেগেছিল, নাকি ট্রমার কারণে মানসিক আঘাতে সব ভুলে গেল, কোনো আইডিয়া নেই। যাদের কাছে ছিল তারা নাকি ওকে কখনো কিছু মনে করানোর চেষ্টাই করেনি, আর না তো মেমোরি ফেরানোর উদ্দেশ্যে কোনো ডক্টর দেখিয়েছে। তাই ওদের কাছেও কিছু জানতে পারিনি। ডক্টর পরামর্শ ছাড়া আপাতত কিছুই জানাবো না ওকে। মনে করাতে গিয়ে কোনো কারণে হেলথের অন্য কোনো সমস্যা হলে হিতে বিপরীত হয়ে যাবে। তাও ঠিক, কিন্তু ওর যদি কিছু মনে নাই থাকে তাহলে নিয়ে এলি কিভাবে? নিয়ে এলেও রাখলি কিভাবে? উশুসি কার মেয়ে জানতে চাইনি? বেলকনির ফাঁক দিয়ে ভেতর স্ত্রীর কন্যার দিকে দৃষ্টি ফেলে মেজর বলেন, জানতে চেয়েছে। তো কি বলেছিস? বলেছে আমার মেয়ে তারপর? ভুল বুঝেছে আমাকে, প্রতারণা করেছে এমনটা তার ধারণা। উষিকে কিভাবে দেখছে? ওকে ঠিকই ভালোবাসছে, আদর করছে। কাজ ছিল একটু আগে, ওর পাশে রেখে দিলাম, দেখলাম নিল, আদর করলো, শান্ত করলো। এখন ওর বুকে বসে আমাকে ভুল বুঝেছে শুধু। উমরানের বোন দীর্ঘশ্বাস ফেলল। যাই হোক, ডক্টরের কনসার্ন ছাড়া এখন কিছু মনে করানোর চেষ্টা না করাই বেটার। হুম, বাবা মা ভালো আছে? হ্যাঁ, সবই ঠিক আছে। বাবাকে একটু আগে ঘুমোতে পাঠালাম, চিন্তায় ছিল। থেমে ফোন কান থেকে সামনে এনে দেখে আবার বলে, আচ্ছা ভাই, এখন রাখছি। রাত 3টা দেশে। তোরা এখনো জেগে? কি যে করছিস বউকে পেয়ে, বাবা মেয়ে মিলে কি জানি। এবার ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে স্বস্তি পাওয়ার মতো কিছু একটা বল, আর ঘুমিয়ে পড়। সাবধানে থাকিস। উমরান সম্মতি জানিয়ে ফোন কাটলেন। তার বোনের একটা কথা কানে বাজল তার। বউ পেয়ে বাবা মেয়ে মিলে অনেক কিছু করে ফেলেছে এখন অবধি। মেজর ঠোঁট চেপে ভাবলেন কথাটা, অতপর ঘাড়ে হাত বুলিয়ে ভেতরে তাকান। বছর খানেক পর বউকে ফিরে পেয়েছে, ভালো কথা, কিন্তু আবেগ তৃষ্ণায় আজই ওকে কাছে টেনে নেওয়াটা ঠিক হয়নি। একটু সময় নেওয়াই যেত। তার উপর তখন বউয়ের শরীরে মেতেছিল, কিছু কথা বলেও ফেলেছে ঘরে থেকে। ভাগ্যিস মেয়েটা কানে তুলেনি সেসব। উষসীকে বুকে নিয়ে আনমনে অনেক কিছু ভেবে নিয়েছে মৌরি, তখনও ভেবে চলেছে। উষসী কখনো ফিডারে মুখ নিচ্ছে না। উষসী কখনো ফিডারে মুখ নিচ্ছে, সরি, উষসী কখনো ফিডার মুখে নিচ্ছে তো কখনো নিচ্ছে না। এসবের মধ্যে তার মুখ থেকে অল্প সাদা দুধ মৌরির গলায় পড়ে বেবুক অবধি আসে। মৌরির সেসবে খেয়াল নেই। উষসী হাতের এক আঙ্গুলে তাই স্পর্শ করে। তার নড়চড়ে চাদর সরে গেল, উন্মুক্ত হয় বুকের একাংশ। উষসী সাদা দুধের ফোঁটার ওখানে আঙ্গুল দিয়ে খেলতে খেলতে মাথা এগিয়ে অল্প করে মুখ বসিয়ে দেয়, ছোট্ট জিহ্বা দিয়ে স্পর্শ করে। মুখে নানান শব্দ তার। ভাবুক মৌরি শিউরে উঠল, ছট করে তাকায়। মেয়েটা এসব কি করছে? তার হৃৎপিণ্ডও অস্বাভাবিক গতিতে কাঁপতে শুরু করেছে তখন। সরাতে গিয়ে বুঝল উষসী অকস্মাৎ বক্ষবৃন্তে ছুঁয়ে দিয়ে তাতে মুখ বসিয়ে দিয়েছে। তুলতুলে গাটা স্থির নেই, তবে মুখটা ওখানেই। স্তব্ধ মৌরি আবার সরাতে গিয়ে বুঝতে পারল মেয়েটার দাঁতও উঠেছে অল্প করে। সূক্ষ্ম ব্যথায় চিনচিন করে উঠে বুকটা। মৌরি এমন পরিস্থিতিতে কি করতে হয় জানে না। ভয় লাগছে তার, অস্বস্তিও হচ্ছে ভীষণ রকম। এমন কিছু সম্মুখীন হতে হবে তা কখনোই কল্পনাই করেনি সে। ভয়ে সরালো না। যদি দাঁতে কামড় দেয়, সরাতে চাইলে? এমনিতেও ব্যথা সারা শরীরে, ওখানটাই আরও বেশি। তার উপর এই মেয়ের কাণ্ড। মৌরি গ্যাড়াকলে পড়ে গেল। মেয়েটার বাবার আগমন থেকে কম কিছু ধকল যায়নি তার উপর।
এখন নিজেও শুরু করেছে অসভ্যতা। ছোট উষসীর কর্মকাণ্ডে মেজরের উপর রাগের ছাপ পড়ল। এই লোক একদিনই তার জীবন দুর্বিষহ করে তুলেছে। মেয়ে, মেয়ের বাবা, দুটো চাপই সমান। এভাবে থাকা সম্ভব না। এমন ধোঁকার সম্পর্কে সে থাকতে পারবে না। কথাগুলো ভেবে মেজরের কথা মনে পড়তেই অকস্মাৎ থমকে যায় সে। জমে যায় যেমন আছে সেভাবে। লোকটা তার পাশে শুয়ে আছে, কয়েক ইঞ্চি দূরত্ব মাত্র। খুব বুঝতে পারছে সে কোন ফাঁকে এসে শুয়ে পড়েছে, খেয়াল করেনি মৌরি। সে আর ফিরে তাকায় না ওদিকে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে লোকটা ঘুমায়নি, তাদের পানেই চেয়ে আছে অসভ্যের মতো দৃষ্টি ফেলে। সে উষসী সমেত নিজের চাদর গায়ে তুলে অপর পাশ কাত হয়ে ফিরে যায়। মেজরের দিকে পিঠ করে শুয়ে থাকে উষসীকে বুকে রেখে। উমরান হাসলেন তার কাণ্ড দেখে। ভীষণ হাসি পাচ্ছে তার। তখন কল কেটে এসে শুয়ে পড়েছিলেন। মেয়েটা আপন ভাবনায় মশগুল ছিল, তাই বুঝতে পারেনি। সবটা দেখেছেন। উষসী কি কি করছে তা মৌরি খেয়াল না করলেও সে খুব খেয়াল করেছে। তাও থামায়নি। এতদিন পর মাকে পেয়েছে, যা মন চাই করুক, যা মন চাইছে করুক, তাই মন দিয়ে দেখছিলেন। মেয়ের দুষ্টুমি আর স্ত্রীর কাণ্ড ভেবে আবার ঠোঁট চেপে হাসেন। মাথা নেড়ে বালিশে আরাম করে রাখেন মুখটা, পেছন থেকে দেখতে থাকেন তাদের। মৌরি স্পষ্ট বুঝল মেজর হাসছে, আর দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ। আপনার মেয়েকে নিন। কোনো সাড়া শব্দ নেই। মৌরি এবার স্বামীর বাহুতে অল্প হাত ছুঁয়ে ফের আওয়াজ তোলে, আপনাকে বলছি, মেয়েকে নিন। উমরান ঘুমো ঘুমো চোখ দুটো খুলে তাকান। মৌরির বুকে একেবারে লেপ্টে আছে উষসী। সে ছাড়াতে পারছে না, ছাড়ালেই উঠে যাবে মৌরি নিশ্চিত। তাই তার বাবাকেই দায়িত্ব গুছিয়ে দেওয়া উচিত কার্য হবে। হুম 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 কি বলছো? উমরান স্ত্রী পানে দৃষ্টি ফেলে বলেন, কণ্ঠে ঘুম ঘুম ভাব স্পষ্ট। বলছি আপনার মেয়েকে নিন, আমি উঠবো, ওয়াশরুমে যাব, শাওয়ার নিতে হবে আমার। ভ্রু টান টান করে তাকান উমরান। পরক্ষণে পাশ হাতড়ে ফোন নিয়ে স্ক্রিনের সময় দেখেন ভোর 5টা। তিনজনে ঘুমিয়েছে 3:30টার দিকে। ফোন রেখে গা টেনে স্ত্রীর দিকে ঘেঁষে যান। উদরে হাত জড়িয়ে মিশিয়ে নেন বুকে। উষসী সমেত প্যাকেট হয়ে গেল তিনজন। ঘুমাও, এত তাড়াতাড়ি শাওয়ার নিতে হবে না শীতের মধ্যে। নিতে হবে। মৌরির কণ্ঠে দৃঢ়তা আর জেদ। গায়ে লজ্জার আবরণ বলতে আছে শুধু চাদরটা। সেই চাদরে আবার তার সাথে ঢুকে আছে এরা দুজন, মিশে আছে তার সাথে। এত কিছুর পরেও সব এত সহজভাবে দেখছে লোকটা। মৌরির গা জ্বলে যাচ্ছে ক্ষোভে। তার উপর গোসল করার কারণ দিয়ে এখন বলছে করতে হবে না। এত জেদ! গোসল ফরজ তা জানা আছে আমার। ওষির সারা রাত কাঁদে প্রায় সময়। বিগত দিনগুলোতেও রাতে ঠিকঠাক ঘুমায়নি আমি না থাকায়। এতদিন পর ভালোভাবে ঘুমাচ্ছে তোমার কাছে আরাম পেয়ে। এখন উঠলে ওর ঘুম ভেঙে যাবে। শাওয়ার নিয়ে সে আর আরাম পাবে না তোমার ঠান্ডা গায়ে। আর একটু সকাল হোক, দুজনে একসাথে শাওয়ার নেবে। ধিমি কণ্ঠে কথাগুলো বলে কানের কাছে ঠোঁট ছোঁয়ান মৌরির। মৌরির পিঠ তার বুকে, আর মৌরির বুকে উষসী। সে মেজরের কথাটা শুনে বুকে মেয়েটির দিকে তাকায়। নিষ্পাপ আদুরে মুখটা দেখে অমান্য করার ইচ্ছে জাগলো না, বরং আনমনে তার গোলগাল মুখটাতে ঠোঁট ছোঁয়ায়। অতপর চোখ বুঝে নেয়। এত তাড়াতাড়ি স্নান করার ইচ্ছে তারও ছিল না। উষসীর নর্জনে ঘুম ভাঙলে অকস্মাৎ নিজেকে ওই লোকের বাহু বন্ধনে দেখে সরে এসেছিল। অনেকক্ষণ এটা সেটা ভেবে সবার আগে তার ছোঁয়া মুছতে গোসল করার জন্য মাথায় আসে। অনেকক্ষণ এটা সেটা ভেবে সবার আগে তার ছোঁয়া মুছতে গোসল করার কথা মাথায় আসে। কিন্তু উষসীর মুখটার দিকে তাকিয়ে জেদ চাপা পড়ে গেল। সময়টা তখন সকাল গড়িয়ে প্রায় 11টার ঘর ছুঁয়েছে। সকাল থেকে মৌরি নির্বিকার ভাবে স্বামীর বলা প্রতিটি কাজ করে গেছে। মেজরের মেয়ে উষসী তার সব রকম যত্ন, আদর, পরিচর্যা, খাওয়ানো থেকে শুরু করে নিজের সাথে গোসল করানো পর্যন্ত সবই করেছে সে। যদিও না চাইতে করেছে এমন নয় বিষয়টা। তার মেজরের মেয়েটার প্রতি কোনো রকম ক্ষোভ নেই, আসে না মন থেকে। বরং নরম গালটা দেখলেই চুমু এঁকে দিতে ইচ্ছে করে, আদর আদর পায়। মন চায় বুকের সাথে লাগিয়ে রাখতে, কিন্তু অতটাও স্বতঃস্ফূর্ত আদর্শে দেখায় না মেজরের সামনে। মনের বিষয় মন অবধি। এখন উষসীকে রুমে রেখে এসেছে,
তিন চাকার ছোট্ট একটা বাচ্চাদের গাড়িতে বসে সে খেলছে। সামনে সাজানো ঝুনঝুনির মতো গোল বলগুলো নিয়েই তার ব্যস্ততা। মৌরি রুমের ব্যালকনিতে এসে দাঁড়ায়। এটাকে অবশ্য ব্যালকনি বললেও ভুল হবে, এক প্রকার ছোট বারান্দা, কাঠের মেঝে ও সাদা রেলিং ঘেরা। চারপাশ জুড়ে নানা ধরনের ফুলের টব, বিশেষ করে গোলাপি ও বেগুনি রঙের ফুল ঝুলছে আর সাজানো রয়েছে। দু একটা বেতের তৈরি আরাম কেদারা রাখা। মেজর তখন বাইরে। যে মহিলা উষসীর দেখাশোনা করতেন তাকেও সকাল সকাল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। মৌরি শুনেছে যাওয়ার সময় লোকটা বলছিল, উশুশির মা চলে এসছে, তাই আর তেমন দরকার পড়বে না। কতদিন ছুটি কাটিয়ে আসুন। মৌরি তখন শুধু প্রতারক স্বামীর তাকে নিয়ে আত্মবিশ্বাসটা দেখছিল যে প্রতারণার সম্পর্ক জড়িয়ে এখন নিশ্চিন্তে মা শব্দটা ব্যবহার করছে। আবার নিশ্চিত যে মৌরি তার মেয়েকে দেখে রাখবে, ভালোবাসবে। কি আত্মবিশ্বাস আর আত্মগরিমা! রাগ বই কিছুই আসেনি লোকটার প্রতি তখন। মৌরি বাড়িতে ফোন লাগিয়ে এসব ভাবনাতে মশগুল ছিল। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে ভাইয়ের আওয়াজ কানে আসলে তার ধ্যান ভাঙে। মৌ, কেমন আছিস? রাতে ফোন দিয়েছিলাম কতবার, রিসিভ করলি না যে? সব ঠিক আছে তো? ভাইয়ের কথায় গভীর শ্বাস টেনে উষসী কি করছে একবার দেখে নেয় মৌরি। ঠিকভাবে খেলছে নিশ্চিত হয়ে বলে, আমি ভালো আছি ভাইয়া। কাল ফোন সাইলেন্ট ছিল তাই কল দেখতে পাইনি। আচ্ছা, বাকিরা কেমন আছে? সবকিছু ঠিকঠাক ওইখানে? তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? মৌরি বাড়ির কারোর সাথে একান্তে কথা বলার সুযোগ খুঁজছিল সকাল থেকে। মেজরের সামনে কথা সে বলতে চায় না কোনোভাবে। কখন না জানি ফিরে আসে এর মধ্যে। সে ভাইয়ের কথার উত্তর না দিয়ে জানতে চায়, ভাইয়া, লোকটা মানে বলছি মেজর, উনি কাল বাড়িতে কি বলেছিল তোমাদের? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে, কি বলছিস বলতে? কিছু বলার কথা বলছিস তুই? মৌরির হাঁসফাঁস লাগে। কিভাবে জিজ্ঞেস করবে বুঝতে পারছে না। লোকটা কি তাদের বিয়ে কিভাবে হয়েছে সবটা বলে দিয়েছে, নাকি তাকে নির্দোষ দেখিয়ে নিজের মতো সাজানো কোনো গল্প? কিছুই বুঝতে পারছে না। এখন বাড়িতে সবে কি জানিয়ে তাকে নিয়ে এসেছে বুঝতে না পারলে তো সেই লোক এখন বাড়িতে সবাইকে কি জানিয়ে তাকে নিয়ে এসেছে বুঝতে না পারলে তো সে এই লোক কিভাবে তার সাথে প্রতারণা করেছে তা তাদের বলতে পারবে না। যদি তার পূর্ণ সম্মতিতে বিয়ে হয়েছিল এই কথা জেনে থাকে সকলে, তাহলে কি বলে বিচার দেবে সে, যেখানে পরিবারের অজান্তে এত বড় সিদ্ধান্ত নিয়েছে নিজেই? আর যদি কোনোভাবে এসব সত্য মেজর জানায়নি এমনটা বুঝতে পারে, তাহলেই না হয় মৌরি নিজের মতো বোঝাতে পারবে যে মেজর একটা প্রতারক। কিন্তু মেজর আসলে কি জানিয়েছে কিছুই তো বুঝতে পারছে না কোনোভাবে। তবে যেভাবেই হোক মৌরিকে জানাতে হবে, তার পরিবারকে জানাতে হবে যার সাথে তাকে পাঠিয়ে দিয়েছে সে একজন ঠকবাজ। আগের পক্ষের বউ বাচ্চা আছে। মানে ভাইয়া, বলছি উনি তো আমাদের বাড়ি গিয়েছিল কাল, তোমাদের কি বলেছে? আমাকে কেন ওনার সাথে দিয়ে দিলে একা? অর্ণবের উত্তর সাথে সাথে এলো না, একটু থেমে বলে, মেজর তাহসিব কি তোকে কিছু বলেছে? ওখানে থাকতে সমস্যা হচ্ছে তোর? আমি ওনার সাথে থাকবো না, আমাকে নিয়ে যাও প্লিজ, আমি বাড়ি যেতে চাই। মৌরি চলে যেতে চায়। তার ভাইকে স্পষ্ট জানিয়ে দিতে চেয়েছিল এই সুযোগে, কিন্তু আকস্মিক ফোনটা কেউ কেড়ে নেওয়ায় চাপা অস্থিরতা আর বিরক্তি নিয়ে পেছনে ফিরে সে। তবে উমরানকে দেখে বিরক্তির জায়গায় দ্বিধা ফুটে উঠল, অল্প একটু গুটিয়েও গেল। কি কথা হচ্ছিল আর কার সাথে? মৌরি তার পেছন থেকে ব্যালকনির দরজা দিয়ে ভেতরে উষসীকে দেখে। হাতে মৌরির মাথায় ক্লিপটা নিয়ে খেলছে সে। পরপর স্বামীর দিকে তাকায়, দম নিয়ে বলে, আমার ভাইয়া ছিল, কি কথা বলেছি সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। তাই চলে যাওয়ার কথা বলতে শুনলাম বোধহয়। ঠিক শুনেছেন। এত কিছুর পর আপনার সাথে আমি এখানে থাকবো এই কথা ভাবেন কি করে আপনি? আমার বাড়ি ফিরে যেতে চাই আমি। আর ফোন দিন আমায়। স্বামীর কাছ থেকে ফোনটা নিতে হাত বাড়ায় মৌরি, কিন্তু উমরান দিলেন না। ফোনটা প্যান্টের পেছনের পকেটে পুরে মৌরিকে বাহু ধরে কাছে টেনে নিলেন। আকস্মিক টানে সে খুব কাছে চলে এলো। তার চিবুকের সন্তর্পণে হাত দিয়ে দৃষ্টি নিজের দিকে করেন মেজর। মৌরির উচ্চতা উমরানের কাঁধ ছুঁই, এর বেশি না। তাই মাথা তুলেই তাকাতে হচ্ছে। তাছাড়া উমরানও চিবুকে হাত দিয়ে নিজের দিকে করে নিয়েছে মুখটা।
মৌরি রেগে সরিয়ে নিতে চাইলেও পুরুষালী গাম্ভীর্যে ভরপুর চেহারাটা দেখে আপনা আপনি থমে যায়, কিছু বলতে পারে না। মেজর স্নিগ্ধ মৌরির সমগ্র মুখমণ্ডলে নজর বুলিয়ে ময়ূরাক্ষীর মতো মায়াবী চোখ দুটোতে এসে থামেন। কাল তোমার বাবা কি বলছিলেন মনে নেই? ওমরান তাওসিফ তোমাকে যেখানে নিজের সঙ্গে নিয়ে যাবে সেটা হবে তোমার আসল ঠিকানা, সেটা এখন থেকে তোমার ঘর। আমি তোমার অভিভাবক, তোমার সবকিছু। এখানে যারা আছে আর যা কিছু আছে সবই তোমার, আর তুমি এসবের অংশ। তোমার হাতটা আমার হাতে তুলে দিয়ে উনি তোমাকে আমার কাছে তুলে দিয়েছেন সম্পূর্ণরূপে। কি মনে নেই? মৌরির মনে আছে সবটা, কিছু ভুলেনি, কিন্তু সে তাও থাকবে না এখানে। সে নিশ্চিত বাবারা কেউ এই লোকের আগের বিয়ে আর বাচ্চা নিয়ে কিছুই জানে না, তাই তাকে পাঠিয়ে দিয়েছে মেজরের সাথে। তার অধর আর চোখের কম্পন দেখে অতি নৈকট্যে থাকা মেজর বুঝে নিলেন কি ভাবছে মনে মনে। শ্বাস টেনে চিবুকের হাতটা ধীরে স্ত্রীর গালে আনলেন, উদ্দেশ্য শান্তভাবে কিছু বোঝাবে, কিন্তু মৌরি এক ঝটকায় হাতটা সরিয়ে দিল। ছাড়ুন, এভাবে ছোবেন না একদম। কাল কিছু বলিনি বলে ভাববেন না আজও চুপ থাকবো। উমরান ঝটকা দিয়ে দূরে সরিয়ে দেওয়া হাতটা দেখেন, কিছু পল দেখেই থাকেন। অতপর নজর সরিয়ে ভ্রু টান টান করে মৌরি পানে তাকান গম্ভীর চেহারায়। তাকেই দেখছে মেয়েটা, দৃষ্টি এমন যেন ঘৃণিত আর নিকৃষ্ট কিছু আছে সামনে। ওমরান বলেন, কাল চুপ করেছিলে কই? রুমের প্রতিটা দেয়াল সাক্ষী তোমার চিৎকারের। আমাকে অনুভব করতে করতে সুখ আর ব্যথার যন্ত্রণায় কি শব্দ করেছ তা ভুলে গেলে সকাল হতে না হতে? তীব্র অস্বস্তি আর লজ্জায় মৌরি কিছুটা সরে দাঁড়ালো স্বামীর কাছ থেকে। চোখে অশ্রুকণা ভেসে উঠল। ঢোক গিলে সে সামলানোর প্রয়াসে কান লাল হয়ে এসেছে লজ্জায়, কিন্তু মুখে অপমানিত বোধ করার মতো ভাবখানা স্পষ্ট। ওমরান তা দেখলেন, একটু দমিয়ে নিলেন নিজেকে। শ্বাস টেনে কাছে আসেন স্ত্রীর, চোখের কোণ থেকে অল্প অশ্রু বিন্দুটুকু হাতের আঙ্গুলে সরিয়ে ফেলেন। মুখটা পুরুষালী হাতের আজলাই নিয়ে নিজের দিকে ফেরান। সন্তর্পণে কপাল হতে চুল সরিয়ে বলেন, রিল্যাক্স, এত এম্বারেস হওয়ার কিছু নেই। উই আর হাজব্যান্ড ওয়াইফ। হোয়াট এভার হ্যাপেন বিটুইন আস আর হ্যাপেনিং, ইটস অল নর্মাল। মৌরি জবাব দিল না। মেজর আবার বলেন, আচ্ছা লিসেন, কাল রাতের জন্য আমি দুঃখিত। ওটা আমার ভুল ছিল। নিজেকে ওইভাবে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া উচিত হয়নি। সামনে থেকে আর কখনো এমন হবে না। তুমি যখন চাইবে, যখন তোমার মন চায় দেবে, ভালো লাগবে, তখনই আমরা কাছে আসবো, তার আগে না। কাল আমার ভুল ছিল। আই এম ভেরি সরি সোনা। মৌরি জবাব দেয় না, তবে অস্বস্তি ভরে স্বামীর হাতটা গাল থেকে সরিয়ে নেয়। সময় নিয়ে বলে, আপনার প্রথম স্ত্রী মানে উশসীর মা সম্পর্কে জানতে চাইছি। উমরান থেমে মৌরির চেহারার ভাবভঙ্গি পূর্ণরূপে পর্যবেক্ষণ করেন। অতপর সময় নিয়ে বলেন, বলবো, সময় হোক। বেঁচে আছে? হ্যাঁ। মৌরির মধ্যে আলাদা কোনো অনুভূতি দেখা গেল না স্বামীর প্রথম স্ত্রী বেঁচে আছে শুনে। আপনাকে ধোকা দিয়ে চলে গেছে? না। এ কথা শুনে মৌরি ঢোক গিলে পেছনে রুমের ভেতরে খেলতে থাকা উশসী পানে তাকায়। অতপর মেজরকে বলে, উশসী ছোট এখন, অনেকটাই ছোট। আপনার আর আপনার স্ত্রীর মধ্যে যাই ঝামেলা থাকুক, ওকে এই বয়সটাতে মায়ের কাছে রাখা উচিত ছিল। মেয়েটা দুধের শিশু এখনো, মাতৃদুগ্ধের বিকল্প কিছু দিলেও তা কখনো মাতৃদুগ্ধের সমান নয়। আশা করি বুঝতে পারছেন আপনি। ওর স্বাভাবিক বিকাশের জন্য ওর মায়ের কোল দরকার, ন্যায্য খাবার দরকার ওর। কাল শেষ রাতে উশসীর অযাচিত কাণ্ডটা ঘটানোর পর নানান চিন্তা করতে গিয়ে মৌরির মাথায় এসেছিল বিষয়টা। ভাবনা অনুযায়ী মেজরকে জানিয়ে দিয়েছে। উমরান চোখে হেসে বলেন, আচ্ছা, ভেবে দেখবো বিষয়টা। এবার শুনুন আমার কথা। সেদিন সমুদ্র পাড়ে যা হয়েছিল অনাকাঙ্ক্ষিত ছিল সবটা, তাই আপনিও জানেন, আমিও জানি সেটা। এরপর যা করেছেন আবেগের বশে আমি সায় দিয়েছি। আমি ভুল করেছি। আপনার আগের স্ত্রীর সন্তান থাকতে পারে এমন কিছু মাথায় আসেনি আমার তখন। ওখানে মহিলাগুলোকে আপনার বউ নেই বলতে শুনেছিলাম আমি। এতে আমি ধরে নিয়েছিলাম আপনি অবিবাহিত। বিবাহিত হয়েও বউ নেই এমন কিছু সম্ভাবনা আছে বুঝতে পারলে আমি কখনোই রাজি হতাম না। কোনো বিবাহিত বিপত্তি কিংবা ডিভোর্সির সাথে সন্তান সহ পুরুষ যাই হোক না কেন, এমন কোনো ধরনের পুরুষই আমি চাই না আমার জীবনে। এখন অবশ্য আমার গায়েও এর মধ্যে একটা দাগ লেগে গেছে, কিন্তু আমি কোনো ধোকার সম্পর্কেও থাকতে চাই না। আপনি আর কোনো বাড়াবাড়ি করবেন না প্লিজ। আমি আমার বাড়ি ফিরে যেতে চাই। উমরান বেশ মনোযোগী চিত্তে শুনলেন স্ত্রীর প্রতিটা কথা। গাম্ভীর্য ধরে রেখে রেলিংয়ে হেলান দেন পিঠ ঠেকিয়ে।
মৌরি তার সামনে, দুজনে মুখোমুখি। ঠোঁটে ঠোঁট চেপে কিছু ভাবতে ভাবতে ভেতরে খেলতে থাকা কন্যাকে দেখতে দেখতে বলল, একটু আগে মনে করিয়ে দিয়েছিলাম তোমার বাবা যা যা বলেছে। খেয়ালই করবেন না, আমার বাবা জানে না যে আপনি আগে থেকে বিবাহিত, এই কারণেই আপনার সাথে পাঠিয়ে দিয়েছে, এটুকু বোঝার বোধ আছে আমার। কথাগুলো বলে কি ভেবে মৌরি আবার নিজেই বলল, আচ্ছা এসব রাখুন, আপনি আগে বলুন তো কাল বাড়িতে ঠিক কি বলে নিয়ে এসেছেন আমায়? স্ত্রীর প্রশ্নাত্মক চোখে চোখ রেখে ওমরান বলেন, বলেছি তুমি আমার বউ। বিয়ে কিভাবে হয়েছে এই কথা কিভাবে কেমন কতটুকু জানিয়েছেন তা জানতে চাইছি। বিরক্তি তার কণ্ঠে। জানতেই হবে। বারবার এমন হেয়ালি মৌরির ভালো লাগছে না। বিরক্তিতে কিছু একটা করে ফেলতে ইচ্ছে করলো তার। ভাবনা অনুযায়ী অকস্মাৎ স্বামীর কাছে এসে তার পুরুষালী বাহুতে হাত রাখে। মেজর পদের প্রশিক্ষণ প্রাপ্ত সিনিয়র আর্মি অফিসার ওমরান তাওশিফের শক্ত পেশির পাশে স্ত্রীর হাত যে কতটা নরম ও হালকা তা সে নিজেই টের পেল। তবু রেশমি ছোঁয়ার মতো মেয়েলি হাতে মৌরি খামচে ধরল স্বামীর বাহু। নখ বসে গেল। ইচ্ছে করেই এমন ভাবে ধরেছে যাতে দেবে চাই, কিন্তু তাতেও উমরানের কোনো হেলদোল হলো বলে মনে হলো না। বরং ভ্রু কুঁচকে তাকান, মৌরি কণ্ঠে জেদ চেপে রেখে বলে, বলুন আমায় কি বলেছেন আপনি বাড়ির সবাইকে? জেদি স্বর হলেও চোখে অসহায়ত্ব আর কাতরতা স্পষ্ট। নিজের জীবনের এমন অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডি মৌরি মেনে নিতে পারছে না কোনোভাবেই। যা হচ্ছে তা সে কখনোই কল্পনাতে আসেনি। সুন্দর একটা জীবন ছিল তার, এই লোক সব বরবাদ করে দিয়েছে। মৌরির মনে হচ্ছে তার কিছুই আর তার নেই, সবটা এখন এই লোকের। এটা সে মেনে নিতে পারছে না কোনোভাবে। উমরান তার মনের অবস্থা খুব বুঝতে পারল। একদিকে ওর স্বাস্থ্যের কথা ভেবে কিছু জানাচ্ছে না, অন্যদিকে নিজেই আবার সবচেয়ে বড় মানসিক অশান্তিতে ফেলে দিয়েছে। ওকে এখনই নিয়ে আসা কি ভুল হলো? কোথাও আর একটু সময় নেওয়া উচিত ছিল কি? কিন্তু সেদিনের পর একটা মাস তো অপেক্ষা করেছে। কক্সবাজার যাত্রার ওই মিশন সম্পূর্ণ করে তবেই স্ত্রীকে এনেছে। তাইলে ওকে নিয়ে এসে মেয়ের কাছে ওর সাথে রেখে তবেই মিশনে যেতে পারত। কিন্তু মৌরির কথা ভেবেই নিয়ে আসেনি। তখন আরও মানসিক দ্বিধাদ্বন্দ্বে থাকতো মেয়েটা। সে নিজেও থাকতো না কিছু পৌঁছানোর মতো। তাই মেয়ের কাছে নিয়ে আসার ইচ্ছা থাকলেও স্ত্রীর কথা ভেবেই আপোষ করেছে। উষসীরও মাকে কাছে পাওয়ার অধিকার আছে কথা মাথায় আসা সত্ত্বেও ইচ্ছাকৃত অপেক্ষা করে গেছে। এখন সে ফিরে এসেও যদি সময় নিত, তাহলে উষসীকে একটু বেশি বঞ্চিত হতো না? উষসী মায়ের সবটা মনে পড়লে, সবটা জানতে পারলে তখনও কি রাক্ষোভ নিয়ে থাকবে স্বামীর প্রতি? না, এমনটা হবে না উমরান জানে। বরং সন্তুষ্টই হবে যখন সবটা জানতে পারবে, মনে করতে পারবে। এখন যেভাবে ভুল বুঝছে, তখন সবটা পরিষ্কার হয়ে গেলে আর কোনো রাগ ক্ষোভ থাকবে না তার আর তার মেয়ের প্রতি। বরং অজান্তে তার অনিচ্ছাতে হলেও মেয়ের কাছে রেখেছিল তাকে। তার মেয়েকে মায়ের ভালোবাসা পেতে দিয়েছিল, জানলে খুশি হবে তখন। দীর্ঘ শ্বাস ফেলে মৌরিকে আবার কাছে টেনে আনেন। মৌরি না চাইতেও মানেন না। দৃঢ়ভাবে বুকের কাছে টেনে এনে গা ঘেঁষে দাঁড় করান। কপালে চুমু এঁকে তাতে নিজের কপাল ছোঁয়ান। ভীষণ টায়ার্ড লাগছে, এখন এসব নিয়ে কথা না বলি প্লিজ। আমাকে একটু সময় দাও, সবটা আমি নিজেই তোমাকে বলবো, প্রমিস। এখন শুধু আর 2 দিন একটু অপেক্ষা করো। 1 মাস তো অপেক্ষা করেছই, আর মাত্র 2 দিন প্লিজ। এই 2 দিন আমাকে দাও, তারপর তোমার এলোমেলো জীবনে সবটা গুছিয়ে দেবো। ট্রাস্ট মি, তোমার যত প্রশ্ন আছে একটার উত্তর বাকি রাখবো না। এখন তুমি যা চাইবে সবই হবে। এই মুহূর্তে শুধু আমাদের বাবা মেয়েকে একটু তোমার মন মস্তিষ্ক আর বুকে জায়গা দাও। আপাতত তার কিছুই চায় না। আর হ্যাঁ, কাল রাতের জন্য এগেইন সরি। যা করেছি ওটা আমার ভুল ছিল, এবার মতো ক্ষমা করে দাও প্লিজ। এমনটা আর হবে না সামনে থেকে। লুকিয়ে লুকিয়ে কি উকি দিচ্ছিস? ভেতরে আয়। ত্রিনা পা টিপে টিপে ভেতরে আসে। অর্ণব তখন মৌরি কিছু বলতে বলতে অকস্মাৎ কল কেটে দেওয়ায় কি হয়েছে ভেবে চিন্তায় ছিল। এর মধ্যে দরজার বাইরে বোন ত্রিনাকে উকিঝুঁকি দিতে চোখে পড়ে। তুর্না এসে ভাইয়ের সামনে দাঁড়ায়। কি হয়েছে? এমন চেহারা বানিয়ে রেখেছিস কেন? কিছু চাই? তুর্না কাচুমাচু করে উত্তর দিল, বলছিলাম ভাইয়া,
সামনের সপ্তাহে আমাদের স্কুল থেকে স্টাডি ট্যুরে যাবে, ঠিক করেছে সবাই। আমার সব বান্ধবীরাও যাবে। আমি মাকে জানিয়েছিলাম, মা মানা করে দিয়েছে। তো অর্ণব ভাইয়ার নির্বিকার প্রশ্নে তূর্ণা হতাশ চোখে তাকায়। ভাইয়া কি বুঝতে পারছে না সে কি চাইছে? সব তো বলার আগেই বুঝে যায় এমনিতে। এখন সে যেটা মুখে বলতে ভয় পাচ্ছে অথচ চেহারায় স্পষ্ট, তা বুঝতে পারছে না। তূর্ণার অভিমান হয় ভাইয়ের প্রতি, তাও চেপে গিয়ে কোনোভাবে বলে, তো মানে সবাই তো যাবে, আমি যেতে চেয়েছিলাম, মা মানা করে দিয়েছে। এটা কি ঠিক হলো? কি করলে ঠিক হতো? ভাইয়া এমন করছো কেন? প্লিজ। কি চাইছিস? মুখে না বললে বুঝবো কি করে? ট্যুরে যাব। চাচি তো মানা করে দিল, তাও যাবি? না, তুমি কি মানাবে মাকে? না না, মাকে না, বড় বাবাকে বলবে, তাহলে আর কেউ মানা করতে পারবে না। আমি কেন বলবো? গায়ে শার্ট জড়াতে জড়াতে বলে অর্ণব। বলবে না? তূর্ণার কাতর দৃষ্টি। ট্যুরে যেতে হবে না, সবাই মিলে পিকনিক করব বাড়িতে। না, আমি সবার সাথে ট্যুরেই যাব। দুইবার বলবো না কথা। আমি ট্যুরেই যাব। সবাই খালি এখানে যাবি না, ওখানে যাবি না এসব বলো। একই পাড়ায় বান্ধবীর বাসায় যেতে দাও না, ইচ্ছে মতো বন্ধুত্বটাও করতে দাও না কারোর সাথে, ফোন দেখতে দাও না। আমি কিছু বলি তখন? সেদিন আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিনের অনুষ্ঠানে যেতে দাওনি কেউ, অথচ ক্লাসের সবাই গিয়েছিল। কত আনন্দ মজা করেছে। আমার প্রিয় বান্ধবী হয়েও আমি ছিলাম না শুধু। সব সময় সবাই এমন করো, এবারও এমন করছো। আমার এমন বন্দি বন্দি থাকতে ভালো লাগে না, বোঝো না তোমরা? একদিন একা একা অনেক দূরে কোথাও চলে যাব, তখন বুঝবে। রাগে জেদে অনেক কিছু বলে ফেলল মেয়েটা। বাড়ির প্রত্যেককে তার জন্য খুব কড়া কড়া নিয়ম বেঁধে দিয়েছে। প্রাইমারিতে থাকতে ছোট ছিল, তখনই সুন্দর ছিল জীবনটা। যবে থেকে একটু একটু বুঝছে সব, বন্ধু বান্ধব হওয়ার বয়স হয়েছে, তবে থেকেই সবাই এমন করে। এত কড়া নিয়ম কে জারি করে রাখে এখনকার যুগে? ক্লাস 9-এ পড়ে সে এখন, আর 1 বছর পর কলেজে উঠবে, অথচ একটুও স্বাধীনতা নেই। সব সময় তার সাথে এমন করে কেন? জিজ্ঞেস করলে বলবে তার ভালোর জন্য, যেন বাড়ির বাইরে বের হলেই কেউ তার ক্ষতি করে দেবে, না হয় সে পালিয়ে যাবে। মানুষের কি আর খেয়ে দিয়ে কাজ নেই যে সব সময় তার ক্ষতি করার জন্য বসে থাকবে? আর সেও কি বোকা যে একা একা কোথাও পালিয়ে যাবে? গায়ে পারফিউম লাগাতে লাগাতে অর্ণব চাচির মেয়ের সব কথা শুনল মন দিয়ে। সবাই তাকে কেন এতটা চাপে রাখে, কড়া নিয়মে বেঁধে রাখে? এই নিয়ে মেয়েটা তাদের সবার প্রতি অসংখ্য অভিযোগ, কিন্তু কিছু করার নেই। এভাবেই কাটাতে হবে সারা জীবন। উগ্র স্বাধীনতা দূরে থাক, সর্বনিম্ন স্বাধীনতাটুকুও দেওয়া সম্ভব না। বাড়ির কেউ তা দেবে না, আর না তো সে হতে দেবে। একবারে শিক্ষা পেয়েছে প্রত্যেকে। নানান ভয় আর আশঙ্কা থাকে তূর্ণাকে নিয়ে সবার মনে। আয়নার সামনে চুলে আঙ্গুল চালিয়ে তা সেট করতে করতে অর্ণব বলে, রেডি হয়ে আয়, আমরা বাইরে যাব। মৃন্ময়কেও ডাক। অর্ণব ভাইয়া প্রতিবার এমন করে। সে কত গুরুত্বপূর্ণ কথা বলে, অথচ তার জবাব না দিয়ে নির্লিপ্তে উপেক্ষা করে যায়। সম্পূর্ণ নিজের মতো কিছু একটা বলে দেয় প্রত্যেকবারই। তূর্ণার মন চাইল ভাইয়ের ঠিক করা ওই চুলগুলো টেনে এলোমেলো করে দিতে, কিন্তু এমনটা করলে তার মাথার একটা চুলও আস্ত থাকবে না। কিন্তু বাইরে যাবে বলছে কেন? ভাবতে গিয়ে একটু আগের তীব্র রাগ আর মন খারাপের বিষয়টা ভুলে গেল। কৌতূহল নিয়ে জানতে চাই, কোথায় যাব ভাইয়া? তুমি তো এই সময় বাবাদের কারখানায় যাও, আমাকে আর মৃন্ময়কেও ওখানে নিয়ে যাবে? বড় বাবা বকবে না আমাকে ওখানে নিয়ে গেলে? অর্ণব আয়নায় চোখ রেখেই হাতের চিরুনি দিয়ে তূর্ণার মাথায় টোকা দেয়। মুখ বেশি চালাস, যেটা বলতে সেটা কর। কিন্তু বড় বাবা বকবে আমি নিশ্চিত, সাথে মায়ের বকুনিও পড়বে। তোমাকে তো কেউ কিচ্ছু বলবে না, সব বকা আমাকেই শুনতে হবে। তাছাড়া মৃন্ময় বাড়ি নেই, পাড়ার মোড়ে গেছে খেলতে। বিরক্তি তার কণ্ঠে। কে বকবে বা না বকবে এসব ভাবতে বলেছি তো কে? গিয়ে রেডি হয়ে আয় তুই। আজ কারখানায় যাব না, মেলায় যাব। রাস্তায় মৃণয়কে পেলে বাইকে তুলে নেব, না পেলে নাই। তূর্ণাকে উৎফুল্ল দেখালো। প্রগতিপাড়া মাঠে যে মেলা বসেছে ওটাই। অর্ণব সম্মতি জানালে সে আর এক মুহূর্ত অপেক্ষা করলে অর্ণব সম্মতি জানালে সে আর এক মুহূর্ত অপেক্ষা করে না, ছুটে তৈরি হওয়ার উদ্দেশ্যে। ভাইয়া মেডিকেল থেকে ছুটিতে বাড়ি এলে এই সময়ে বাবাদের কারখানাতেই যায় প্রতিবার।
আজ একটু রেগে গেছিল বলে ঘুরতে যাওয়ার সুযোগ পেল। তার মানে এবার থেকে মাঝে মাঝে এমন রাগ দেখালে মন্দ হবে না। উমরান বাবার সাথে কথা বলে স্ত্রীকে কোন ডক্টর দেখালে ভালো হবে সে পরামর্শ করছিল। তার বাবা নিজেও একজন নিউরোলজিস্ট। দেশে থাকলে তার তেমন কোনো চিন্তা ছিল না, কিন্তু অলিউল্লাহ চৌধুরী স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে আছেন বেশ অনেকগুলো মাস। তিনি দেশে নিজেদের হসপিটালের এক ডক্টরের সাথে কথা বলে রেখেছেন তার ছেলে বউয়ের বিষয়ে। সেসবই জানাচ্ছিলেন ছেলেকে। কালই যাওয়ার কথা বলে রেখেছেন তিনি, কিন্তু তার আগে উষসীর মা আগে যাদের বাড়ি ছিল তাদের সাথে কিছু কথা বলা দরকার, কারণ কিছু বিষয় জেনে নিতে হবে ডক্টর দেখানোর আগে। বাবার সাথে পরামর্শ করে ভাবনা অনুযায়ী বিকেলে ওমরান মৌরির ভাই অর্ণবের সাথে দেখা করতে যায়। একটা ক্যাফেতে বসবে তারা। অর্ণব আগেই চলে এসেছে। তুর্নাকে নিয়ে মেলায় থাকতেই ফোন পেয়েছিল উমরান তাওসিফের। তারা বেরিয়েছিল দুপুরের পর। ওকে মেলায় ঘোরাতে ঘোরাতে বিকেল হয়েই এসেছিল। উমরান তাওসিফের কল পেয়ে তুর্নাকে বাড়ি নামিয়ে দেয়। আর কিছুক্ষণ ঘুরে পরপর এখানেই চলে এসেছে। সে বসে। 10 মিনিট পরে মেজরকে দেখা যায় প্রবেশ করতে। মিস্টার তাওসিফ, এইদিকে। ডাক শুনে উমরান তাকান। অর্ণবকে দেখে এগিয়ে এলেন। হ্যালো অর্ণব, ভালো আছো? কাছে এসে হ্যান্ডশেক করলেন। অর্ণব তার অনেকটাই ছোট বয়সে, তাই তুমি সম্বোধনটাই রাখলেন। অর্ণব সৌজন্য হেসে জবাব দেয়, জি আলহামদুলিল্লাহ, ভালোই যাচ্ছে সব। আপনার কি অবস্থা? মৌ ভালো আছে? হ্যাঁ আছে, ভালো। তোমার বাড়ির সবাই ভালো? আছে। মৌরির হঠাৎ এভাবে চলে যাওয়ায় সবার মানসিক অবস্থা একটু খারাপ যাচ্ছে, বিশেষ করে আমার মা। ও আমাদের সবার কাছেই মৌরি এখনো, তাই বুঝতেই পারছেন একটু সময় লাগবে সবার আগের মতন শক্ত হতে। উমরান বুঝলেন বিষয়টা। কিছু কিছু কিন্তু কিছু করার নেই। ঠোঁটে ঠোঁট চেপে সম্মতি দেন। ওয়েটারকে ডেকে 2 কাপ কফির অর্ডার দিলেন। তো মিস্টার তাওসিফ, জরুরি তলব দিলেন, দরকারি কোনো কথা আছে মনে হচ্ছে, আপনি প্রসঙ্গে আসতে পারেন। চিন্তিত দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ, দরকারি কথা বলতে স্ত্রীর বিষয়ে জানতে চাইছিলাম। ওকে ডক্টর দেখাবো। একজন নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, কিন্তু তার আগে ওর শারীরিক কিংবা মানসিক স্বাস্থ্য নিয়ে যা যা বিষয় জানা আছে তোমাদের, তা জেনে নেওয়া দরকার মনে হলো। বাড়িতে এসব নিয়ে কোনো রকম আলোচনায় যেতে চাই না শ্রেয়সীর সামনে, তাই তোমাকে জরুরিভাবে এখানে ডাকা। অর্ণবকে কিছুটা দ্বিধান্বিত দেখালো। মৌরির স্বামী নিশ্চয়ই তার মেমোরি ফিরিয়ে আনতে চাইবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সবটা মনে পড়ার পর কি তাদের ভুল বুঝবে, দূরে সরে যেতে চাইবে? এ ভেবে কিছুটা হাহাকার হয় তার। ঠোঁট ভিজিয়ে সময় নিয়ে বলে, কখন দেখাবেন ডক্টর? অ্যাপয়েন্টমেন্ট আগামীকাল রাতেই নিয়েছে, দেখি কতটুকু কি করতে পারি। অর্ণব মাথা নাড়ায়, গভীর শ্বাস টেনে বলে, কি কি জানতে চাইছেন বলুন, আমি বলছি। সর্বপ্রথম যেটা জানতে চাই, শ্রেয়সীকে নিজেদের কাছে রেখে দিতে চাও বলে কোনো ডক্টর দেখাওনি বুঝলাম, কিন্তু তুমি নিজেও মেডিকেল স্টুডেন্ট। ডক্টর না দেখালেও নিজে অনেক কিছু বোঝো। সে মোতাবেক ওকে দীর্ঘ 1 বছর পর্যবেক্ষণ করে কতটুকু জেনেছ, কি বুঝেছ, সবটা জানতে চাই। অর্ণব জিরিয়ে বলে, ও হসপিটালে কোমায় ছিল 2 মাস, তারপর বাড়ি নিয়ে আসলাম। শুরুতে কিছুই মনে ছিল না, ট্রমার কারণে কথা বলতো না, চুপচাপ থাকতো। ঘুমালে নানান স্বপ্ন দেখতো, মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হতো, সাথে অ্যাক্সিডেন্টের জখমের কারণে শরীরের নানান অসুস্থতা তো ছিলই। আস্তে আস্তে আমাদের সবার যত্নে কিছুটা ভয় কাটে। তারপর আগের ঘটনা নিয়ে, আমাদের নিয়ে নানান ভাঙা ভাঙা কথা বলতো, যার কিছুই আমাদের বুঝে আসতো না। আসলে ও ঠিকঠাক বোঝাতে পারতো না, কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারতো না। আমার মনে হয় ট্রমার কারণেই এমনটা। যে বিষয়গুলো ওর মনে ছিল সেগুলো নিজেই ঠিকঠাক প্রসেস করতে পারতো না ট্রমার সময়টাতে। বাচ্চাদের মতন অবুঝ ছিল আচরণ। তাই আমরা আগের ঘটনা উপেক্ষা করে গিয়ে নিজেদের মতন বোঝালে কিছুটা সময় নিয়ে হলেও সেসব আপন করে নিত। যা মনে আছে তা নিছকে দুঃস্বপ্ন, এমনটাই বুঝিয়েছি প্রতিনিয়ত। কিন্তু খেয়াল করে দেখলাম ওর বয়সী একটা মেয়ের স্বাভাবিক যে বিষয়গুলো নিয়ে জ্ঞান থাকা উচিত সেসবেও ও দ্বিধায় পড়ে যাচ্ছে। মস্তিষ্ক ঠিকঠাক প্রয়োগ করতে পারতো না। এতে আমাদের আরো অসুবিধা হলো। আস্তে আস্তে নিজেদের মতন বুঝিয়ে আমাদেরই বানিয়ে নিলাম ওকে। বলতে গেলে এখন ও যে মৌরি হিসেবেই আছে। সবটা তিলে তিলে আমাদের নিজেদের মতন করে গড়ে তোলা মৌরি। খুব বেশি দিন হয়নি ওর আমাদের মৌরি হিসেবে স্বাভাবিক হওয়ার।
আর স্বাভাবিক জীবনে আসার। আমরা ওকে ওর নিজের কাছেই প্রতিনিয়ত আমাদের একজন হিসেবে পরিচয় করিয়েছি, যে কারণে হয়তো আপনাদের একেবারেই ভুলতে বসেছে। ডাক্তারের পরামর্শে গেলে সবকিছুই আরও সঠিক ব্যাখ্যা পাবেন। ও যে এক সন্তানের মা তা তো বুঝে যাওয়ার কথা। তোমরা বুঝতে পারোনি তখন এই বিষয়ে কিছু? ডক্টর জানায়নি? পেরেছিলাম, না বোঝার তো কিছুই নেই। ডক্টরও জানিয়েছিল। ও হসপিটালে কোমায় থাকার সময়টাতেই জানতাম এসব। তাছাড়া জ্ঞান ফিরেও ওর স্তনে দুগ্ধ আসা জারি ছিল। মা এই বিষয়টা সামলে নিত। ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ওর স্তনে দুধ আসাও কমে গেল। সুস্থ হয়ে ফিরেও ওর এই বিষয়ে বিশেষ মনোযোগ ছিল না, কারণ কোমা থেকে ফিরে ট্রমায় ছিল। সে সময় ওকে খাওয়ানো, গোসল করানো, অন্যান্য ছোট ছোট কাজ মাই করেছে। ডেলিভারির চিহ্নগুলো অ্যাক্সিডেন্টের পর নানা অপারেশনের কারণে হয়েছিল। ও কখনো জানতে চাইলে এমনটাই বলেছিলাম মাকে। তবে মনে হয় না এই নিয়ে আলাদা প্রশ্ন ওর মনে জেগেছে বলে, কারণ ও তো নিজের শারীরিক জখম থেকে সব রকম সমস্যার কারণ অ্যাক্সিডেন্ট এই বিষয়টা জানতো। আমরাই ওকে মৌরি পরিচয় দিয়ে নানান কিছু মেলাতে না পারলে বলতাম, অ্যাক্সিডেন্টের আঘাতের ফলে ভুলে গেছিস, তাই মনে পড়ছে না। এইভাবেই একসময় পুরোপুরি আমাদের মৌরি হয়ে ওঠে। যদিও স্বাভাবিক জীবন কাটাচ্ছে, খুব বেশি সময় হয়নি এখনো। উমরান বেশ মনোযোগী চিত্তে সব কথা শুনলেন। এরা যে ওকে বাড়ি নিয়েই গেছিল নিজেদের মেয়ে হিসেবে রেখে দেওয়ার উদ্দেশ্যে, তা একেবারেই পরিষ্কার। না হয় এত নিখুঁতভাবে সবটা সামলাতে পারতো না। কি অদ্ভুত, মেয়েটা এক সন্তানের জননী, এ কথা জেনেও কি করে এমনটা করতে পারে কোনো মানুষ? ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া দরকার। ওর যে একটা সদ্য জন্ম নেওয়া সন্তান আছে, সেই বাচ্চাটারও মাকে দরকার। এ কথা কি একবারও মাথায় আসেনি? ওকে কিছু মনে করানোর চেষ্টা তো করেইনি, বরং সব কিছু ভুলিয়ে নিজেদের পরিচয় দিতে উন্মাদ ছিল। কিছুটা ক্ষোভ এলেও প্রকাশ করলেন না উমরান। স্বার্থপর মানুষদের পাল্লাই পড়েছিল তার বউ, খারাপ মানুষদের নয়। এ নিয়েই তার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। এখন যেটুকু সুস্থ অবস্থায় পেয়েছে স্ত্রীকে, তা নিয়ে এদের প্রতি সন্তুষ্ট না থেকে দোষারোপ করে সময় নষ্ট করার মানেই হয় না। আচ্ছা, বুঝতে পারছি সবটা। ধন্যবাদ তোমাকে। ডক্টরকে এসব কিছু জানানো হতো, চিকিৎসায় সব তথ্যই দরকার পড়বে। অর্ণব শুনল তাদের মৌরির স্বামীর কথা। মেজর যে তাদের উপর অল্প হলেও নারাজ আর কিছুটা ক্ষোভ আছে, তা সে ঢের বুঝতে পারছে। কিন্তু কিছু করার নেই। তাদের জন্য ওই সময়টাই এই মেজরের বউকে মৌরি পরিচয় রেখে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। সে বলে, মৌরির যে বাচ্চাটা, আপনাদের সন্তান, ছেলে নাকি মেয়ে? মেয়ে। অর্ণবের ঠোঁটের কোণে অজান্তে হাসির রেখা দেখা গেল। মৌরির একটা বাচ্চা আছে, জানতো এই কথাটা। তাও নতুন লাগছে শুনতে, সাথে ভালোও লাগছে। স্বার্থপর হয়ে রেখে দিয়েছিল নিজেদের কাছে স্বামী সন্তানের থেকে দূরে, অথচ এখন মৌরির মেয়ে আছে শুনে ভালো লাগছে। মৌরি তার মেয়ের কাছে আছে, বাচ্চাটা মাকে পেয়েছে। ভালোই লাগছে ব্যাপারটা ভাবতে। মৌরি তো তার বোন, বোনের মেয়ে তো ভাগ্নি, ওর বাচ্চাটা তার ভাগ্নি। অদ্ভুত রকম ভালো লাগলো তার এসব ভেবে। ওর ছবি দেখতে পারি? উমরান অর্ণবকে পুঁই পাখিকে সাথে নিয়ে আসতে বলেছিল, এনেওছে সে। কফিতে চুমুক দিয়ে ওকে দেখছিল খাঁচার ভেতর। পুঁই ডানা ঝাপটে এদিক ওদিক করছে। এই পুঁইটাকে নিয়ে এসেছিল সে, অথচ এখনও ওর চেয়ে শ্রেয়সী আর উষসীকে পেলেই খুশি হয়। আশ্চর্য বিষয়। অকৃতজ্ঞ পুঁই ভাবনার মধ্যে অর্ণবের কথাটা কানে এলো। উমরান তাকান, অর্ণব তার দিকেই চেয়ে আছে। তাদের মৌরির মেয়েকে দেখতে চায় সে। ফোনটা টেবিলেই রাখা ছিল, ওটা নিয়ে স্ক্রিন অন করতে মেয়ের ছবিটা ভেসে ওঠে। ওয়ালপেপারে আছে মেয়ের ছবি। অর্ণব ফোনটা হাতে নিয়ে দেখল, ছোট্ট একটি কন্যা, চোখ বন্ধ করে গভীর ঘুমে ডুবে আছে। পাশে ছোট একটা খরগোশ, বাচ্চাটির খেলনা ওটা। সফেদ বিছানায় খুব শান্তিতে ঘুমাচ্ছে মেয়েটা। অর্ণবের মনে হলো স্বপ্নে কোনো এক রূপকথার জগতে হারিয়ে গেছে এই মেয়ে, যেখানের প্রিন্সেস সে। মৌরির মেয়ে এটা ভেবে তার চেহারায় অন্য রকম একটা দ্যুতি খেলে গেল। অর্ণবের তার বোনের মেয়েটাকে দেখা ফোরাচ্ছে না। হালকা গোলাপি রঙা লেইসের নরম চাল,
আর ফোঁটা কাটা কাপড়ের নকশা করা একটা ড্রেস গায়ে। মাথায় একটা হেয়ার ব্যান্ড দিয়ে দিয়েছে। ছোট ছোট চুলগুলো খুব একটা দেখা যাচ্ছে না নরম কাপড়ের বড় সড়ো হেয়ার ব্যান্ডের কারণে। এত রূপবান আর স্নিগ্ধ দেখাচ্ছে। গোলমুটে গাল আর ক্ষুদ্র নাক, একেবারেই মৌরির মতো। বাবার মতো হয়েছে কিছুটা, কিন্তু অর্ণবের চোখে শুধু বোনের চেহারাটাই ভেসে উঠছে। ছোট নরম তুলতুলে হাত দুটো মাথার দুপাশে, আর এক পা আলগা করে ঘুমাচ্ছে। ঠোঁট প্রসারিত করে হাসে সে। ফোনের স্ক্রিনে হাত বুলিয়ে ভাগ্নিকে ছুঁয়ে দিল। দেখা হলে দিয়ে দেয় ফোন। দুজনে উঠল। অর্ণব তার বোনকে দেখে শুনে রাখার কথা বলতে গিয়েও থেমে গেল দ্বিধায়। তবে ওমরান বইয়ের খাঁচা নিয়ে উঠে স্বতঃস্ফূর্তভাবেই বলে, উঠছি আজ। শ্রেয়সের সামনে এসব আলোচনা বসতে চাইনি আমি, তাই এইভাবে এখানে ডাকা। নয় বাড়িতে আসতে বলতাম। শোনো, আমি তোমাদের থেকে একেবারেই কেড়ে নেইনি ওকে। সেদিনও বলেছিলাম আমাদেরটুকু আমরা বুঝে নিলেও তোমাদের প্রাপ্য অধিকার থাকবে শ্রেয়সের প্রতি। আমি তোমাদের ওর সাথে সম্পর্ক রাখা নিয়ে কোনো রকম বাধা বা আপত্তি রাখিনি, না তো রাখার দরকার মনে করেছি এখন অবধি। তাই তোমরা যখন মন চায় তোমার বোনকে দেখতে আসতে পারো। ও বরং খুশি হবে তোমাদের পেলে। ও খুশি থাকলে আমিও খুশি। তোমার মাকে আর বাড়ির সবাইকে নিশ্চিন্তে থাকতে বলো। তোমাদের সাথে কোনো রকম বিশেষ দূরত্ব এনে রাখিনি আমি, তাই যখন মন চায় দেখতে আসবে। তোমার মাকে বলবে তার মেয়ে খুব ভালো থাকবে স্বামী সন্তানের সাথে। ভেবে নাও বোনকে সুস্থভাবে বিয়ে দিয়ে দিয়েছ, আর সে এখন সংসার করছে। ভালো থেকো। কথাটা বলে অর্ণবের কাঁধে হাত ছোঁয়ান। অর্ণব হেসে সম্মতি জানালো। মৌরির না চাইতেও বাড়িটাকে আর বাড়ির সব কিছু নিজের ভাবতে হচ্ছে। রাইমা নামের মহিলাটিকে ছুটি দিয়ে দিয়েছে উষসীর পাপা। আবার মেয়েকে তার কাছে গুছিয়ে দিয়ে কোথায় চলে গেল। এখন সব তাকে দেখতে হচ্ছে, সামলাতে হচ্ছে, যেন এসব তার। মৌরির গা জ্বলে যাচ্ছে এসব ভাবলে। কিছু করবে না ভাবলেও তার হয়ে উঠছে না। মেয়েটার সাথে খেলছে, আদর করছে, তাকে খেলতে দিয়ে খেয়াল রাখতে রাখতে আবার নানান কাজ করতে হচ্ছে। রান্না করতে হবে, উষসীরও খিদে পায় সময়ে সময়ে। তাছাড়া বাড়িতে এটা ওটা এলোমেলো দেখলে ওসব নিয়ে বসে থাকা যায় না। যখন জানে এসব আর কেউ করবে না সে ছাড়া, আর না তো করার মতো কেউ আছে। লোকটা তো খাওয়ার সময় হলে আসবে মনে হচ্ছে। ততক্ষণে সে মেয়েসহ সবটা সামলে নিল। এটা সেটা সব করে একটু গাটা বিছানায় ফেলতে ইচ্ছে করলো তার। 3 চাকার গাড়িটা থেকে মেয়েকে নিয়ে নেয়। উষসী ওতে বসেই থাকে শুধু। পা দিয়ে চালাতে পারে না সে, না তো বেশিক্ষণ বসে থাকতে পারে। খেয়াল রাখতে হয় যতক্ষণ থাকে। মৌরি কোলে নিয়ে গালে চুমু এঁকে আদর দেয়। পেটে মুখ গুজে কাতুকুতু দেওয়ার মতো করে আদর দেয়। উষসী হেসে ওঠে, বাচ্চা কণ্ঠে সুর তুলে। নানান দুষ্টুমি করতে করতে রুমে গিয়ে বিছানায় রাখে উষসীকে। একটু শোবে ভেবেছিল, কিন্তু রুমেও উষসীর সব খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। সে সবটা গুছিয়ে জায়গায় জায়গায় রাখতে গিয়ে বেডের পাশে টেবিলের উপর একটা ছোট ফ্রেমের ছবি রাখা আছে খেয়াল করলো। আগে এত কিছুতে চোখ পড়েনি, কৌতূহলে কাছে গিয়ে দেখে। হাতে নিয়ে চোখের সামনে আনতে হসপিটালের বেডে রোগীদের পোশাক গায়ে এক মেয়ের পাশে ছোট একটা বাচ্চার ছবি ভেসে উঠল। তার চোখের সামনে স্পষ্ট ছবিটা। মৌরি থমকে গেল। রোগীর পোশাক গায়ে মেয়েটার, মাথাটা কাত করে আছে। পাশে রাখা নবজাতক বাচ্চাটাকে আদর দেওয়ার ইচ্ছে ছিল হয়তো। মৌরির তো দেখে তাই মনে হলো। চেহারা পুরোটা দেখা যাচ্ছে না, মাথা কাত করে বাচ্চাটির দিকে তাকিয়ে থাকায় মৌরি বুঝল উষসী আর তার মা ছবিতে। দীর্ঘশ্বাস টানে সে, পুরো ছবিতে চোখ বুলিয়ে। বিছানায় শুয়ে হাত পা ছড়িয়ে খেলতে থাকা উষসীর দিকে এক নজর তাকিয়ে আবার ছবিতে দৃষ্টি ফেলে। কেন জানি তার ভালো লাগছে না। মেয়েটার জন্মদাত্রী মা সে হলে ভালো হতো। উষসীর পাপার একমাত্র বউ হতো সে, আর উষসীকেও সে জন্ম দিত। সবটা সুন্দর হতো তখন। মৌরি আপন মনে কথাগুলো ভেবে নিজেই থমকে যায়। আশ্চর্য, কী সব ভাবছে সে। একজন ঠকবাজ লোকের জন্য এসব নিয়ে আফসোস করার মানেই হয় না। মাথা থেকে কথাগুলো ঝেড়ে সে ছবিটা আপন জায়গায় রেখে দেয়। ঐশী পড়ি, ঐশী পড়ি।
অকস্মাৎ পুঁই পাখির সুরেলা কণ্ঠ কানে আসতেই হতবাক নয়নে পেছন ফেরে মৌরি। উষসীর পাপা এসেছে, হাতে পুঁইয়ের খাঁচা। মৌরির চেহারায় আনন্দের দুটি খেলে গেল। উষসীকেও পুঁইয়ের সুরেলা কণ্ঠে উৎফুল্ল দেখায়। তার বন্ধু চলে এসেছে, আবার পাপাকেও দেখা যাচ্ছে। খুশি হবে না? আয় আম্মা, পুপু, আপা। উষসী তুলতুলে গাখানা টেনে ডেকে উঠে উৎফুল্ল কণ্ঠে। মৌরি ওর একপাশে খাটের কিনারায় দুটো বালিশ এনে দিতে দিতে বলে, পুইকে কোথায় পেয়েছেন? বাড়ি থেকে কেউ এসেছে? কৌতূহল আর কিছুটা আনন্দ তার কণ্ঠে। উমরান অর্ণবের সাথে দেখা করে আর কোথাও যায়নি, সোজা বাড়িতে ফিরেছে। উষসী ঘুম থাকতে পারে সম্ভাবনায় বেলনা বাজিয়ে চাবি দিয়ে খুলে চলে এসেছেন। খাঁচাটা টেবিলে একপাশে রেখে গায়ের শার্ট আর ঘড়ি খুলতে খুলতে বলেন, অর্ণবের সাথে দেখা করেছিলাম ক্যাফেতে, ওকে নিয়ে আসতে বলেছে। মৌরির মনে তার ভাইয়ের সাথে কী কারণে দেখা করতে হলো প্রশ্ন জাগলেও পুইকে আনার জন্যই দেখা করেছে ভেবে আর কিছু বলে না। উষসীকেও বেশি উৎফুল্ল দেখে ওকে বিছানা থেকে তুলে নেয় সে। পুইয়ের কাছে নিয়ে যায়। পুই পাখিকে বেশি ভালো লেগেছে তোমার? নাও দেখি, পুইয়ের সাথে কেমন খেলতে পারো দেখি উষি শোনা। উষসী হাত নেড়ে নানান শব্দ করে, সাথে পুইয়ের উৎফুল্লতা তো আছেই। ভাইয়াকে বাড়ি আসতে বলেননি কেন? বাইরে থেকে দেখা করে চলে গেল কেন? পুইকে নিয়ে বাড়িতেই তো আসতে পারতো। কোলে উষসী, কিন্তু মৌরির তার ভাই বাইরে থেকে পুইকে দিয়ে চলে গেছে শুনে ভালো লাগলো না। ফোন করে জিজ্ঞেস করো বাইরে থেকে দিয়ে চলে গেল কেন। আমি তো জানি না ওর আসার কারণ, তুমি আসতে বলো। উমরান বলতে বলতে ওয়াশরুমে ঢুকে যান। ফ্রেশ হয়ে তবেই কন্যার কাছে যাবেন। উষসী পুইয়ে ডানা ঝাপটে সুর তোলা কথাগুলো উপভোগ করলেও মায়ের কোলে একটু গাইগুই করছে। পাপার কাছে যাবে সে। পাপা ফ্রেশ হয়ে আসছে মাই প্রিন্সেস, জাস্ট 5 মিনিট। গলা তুলে কথাটা বলেন ওয়াশরুম থেকে। মৌরি মেয়েকে শান্ত রাখতে নানান কিছু বলছে, পুইও থেমে নেই। মৌরি পুইকে পেয়ে খুশি হয়েছে, তবে তাকে একটা কথা খুব ভাবাচ্ছে হঠাৎ। পুই আগেও উষি পরি এসব বলতে শুনেছে সে। তবে মৌরির জায়গায় পরি ডাকছে ভাবলেও উষি ডাকের মানে বুঝতো না সে। কিন্তু এখন তো মনে হচ্ছে উষসীকে উদ্দেশ্য করেই পুইয়ের এই ডাক। আর উষসীকেও দেখে মনে হচ্ছে পুইকে সে আগে থেকে চেনে। খানিকটা চিন্তা রেখা ফুটে উঠল তার কপালে। তবে কোলে থাকা উষসীর অস্থিরতায় ভাবনা ছেড়ে তাকে অল্প ঝাঁকাতে লাগলো। লক্ষ্মী শোনা আমার, তুমি খুব লক্ষ্মী তাই না? আমার চাঁদের কণা, গুড গার্ল। পাপা এখনই আসবে তো, এই তো এসে যাবে। আর একটু সময়। পুই কি বলছে শোনো। ও বেশি কথা বলে তাই না? আমার উষি ভালো, পুই পচা। পাপাকে ভুলিয়ে রাখতে মৌরির এটা ওটা বলার মাঝেই উমরান বের হয়ে আসেন। গোসল সেরে বের হয়েছে সে। 6 ফুট 1.6 ইঞ্চি উচ্চতার, ছিপছিপে কিন্তু শক্ত শরীরটাতে নিয়মিত শরীরচর্চার ছাপ স্পষ্ট। চওড়া কাঁধে টাওয়েল রেখে তার এক পাশ দিয়ে চুল মুছছে। ভ্রু দুটো স্বাভাবিকভাবে একটু কুঁচকে থাকে, খেয়াল করল মৌরি। এটা কেমন গম্ভীর ভাব এনে দেয় চেহারায়। গায়ের রং হালকা শ্যামলা, মুখের গড়ন বেশ তীক্ষ্ণ। চওড়া কপাল আর চোয়ালটা স্পষ্ট। মুখের খোঁচা খোঁচা চাপদাড়ি মেজরকে ভীষণ বানায়, পরিণত দেখায়। মৌরিকে বেশ আকর্ষণ করল তা। গভীর চোখ দুটোর তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকালে মনে হয় ভেতর পর্যন্ত মুছে ফেলে। আর্মি কাট দেওয়া কালচে ঘন চুলগুলো ভেজা হওয়ায় কপালে এসে পড়েছে এলোমেলো হয়ে। সম্মোহিত হয়ে দেখে সে। ট্রাউজার আর সাদা শার্ট জড়িয়ে বের হয়েছিল। হাতের ভাঁজ করা অংশে তার বাহু গঠন চোখে পড়ে মৌরির। সাথে শার্টের বোতাম খোলা হওয়ায় উন্মুক্ত বুকের পরিপাটি গঠনটাতেও। সম্মোহিত হয়ে দেখছিল। বাবা মেয়ের আওয়াজ শুনে ধ্যান ভাঙতেই অস্বস্তি ভরে চোখ ফিরিয়ে নেয়। লোকটা খুব কাছে তার। কোলে থাকা উষসীকে আদর করছে, তুলতুলে হাতটা মুখে নিয়ে চুমু এঁকে এঁকে কিছু বলছে আদরের স্বরে। আবার পেটে মুখ গুজে আদর দিয়ে চুমু খাচ্ছে। মেয়েও হাসছে আনন্দ পেয়ে। মৌরি এই লোকটাকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করছিল ভেবে অস্বস্তিতেই পড়ল। কেমন একটা ঘোরে ছিল।
তার উপর এত কাছাকাছি কবে এসে পড়েছে খেয়াল করেনি সে। অন্যদিকে তাকিয়ে ঢোক গিলে নিজেকে সামলায়, গলা ছেড়ে বলে, বলছিলাম পুইকে দেখে উষসী এত খুশি হয়ে গেল কেন? ও কি চেনে পুইকে? আর আমি তো আপনাকে পুইকে এনে দেওয়ার কথা বলিনি একবারও। ওর কথা আপনি কি করে জানলেন? মেয়েকে আদর করতে করতেই চোখ তুলে স্ত্রী পানে তাকান ওমরান। উষসীকে কোলে নিয়ে বিছানায় বসে আছে সে, আর ওমরান ফ্লোরে হাঁটু মুড়ে বসে উষসীকে আদর করছে। ও আমাদের কাছে ছিল আগে, ওশির খেলার সাথে। কক্সবাজার থাকতে উড়ে চলে যায় কোথাও, তাই হারিয়ে ফেলেছিলাম। কে ধরে আবার তোমার কাছে বিক্রি করেছে। মানে ঠিকই ধরেছিল মৌরি। আগে যাদের কাছে ছিল ওখানে শিখেছে ওশি ডাক। পুইকে নিয়ে কক্সবাজারও ঘুরতে গেছেন, আশ্চর্য। দেখে শুনে রাখতে না পারলে এখানে ওখানে নিয়ে যাওয়ার কি দরকার ওকে? আর আমার কাছে আছে পুই, তা কিভাবে জানলেন? বললেন না তো। ওমরান উঠে স্ত্রীর কোল থেকে মেয়েকে নেন, তাকে আদর দিতে দিতে বলেন, ওশি ছিল তখন কক্সবাজার। পুইকে আর একা এখানে রেখে কি করতাম? ওরা 4 দিন ছিল ওখানে অন্য এক রিসোর্টে নিরাপদে। একদিন ভুলে কোথাও উড়ে গিয়ে অচেনা জায়গায় হওয়ায় আর ফিরে আসতে পারেনি পুই। সেদিন তোমাদের বাড়ির বাইরে গাড়ির কাছে যখন দাঁড়িয়েছিলাম আমরা দুজন, তখন তোমাদের বাড়ির দোতলে বেলকনিতে ওকে দেখেছি। বাড়িতে ওসি কাজ ছিল শুনে আর সময় নষ্ট করতে চায়নি, ভেতরে গিয়ে। কোলে তখন উষসী দুলছে, পাপার ভেজা চুলগুলো আরো এলোমেলো করে দিচ্ছে সে। শোনো, কাল কিছু অতিথি আসবে, প্রস্তুত থেকো। আর ওদের জন্য আপ্যায়নের জন্য কিছু করো। যেন বহুদিনের সংসার তাদের বাড়ির কর্তৃককে জানাচ্ছে অতিথির আগমনী বার্তা, যাতে সবটা প্রস্তুত রাখতে পারে সে। মৌরির রাগে কিছু বলে দিতে ইচ্ছে করলেও সামলালো। ভ্রু টান টান করে জানতে চাই, অতিথি মানে কারা? আপনার আত্মীয়? ওমরান এবার স্ত্রী পানে পূর্ণ দৃষ্টি ফেলেন। তার দিকে প্রশ্নাত্মক নয়নে চেয়ে আছে সে। উষসী আর সে না হয় খুব অল্প সময় স্থান পেয়েছে শ্রেয়সীর জীবনে, কিন্তু ছোট থেকে যাদের সাথে জুড়ে ছিল তাদেরও কি চিনতে পারবে না মেয়েটা? জানা নেই ওমরানের। তার এখনো অবিশ্বাস লাগে শ্রেয়সী তার মেজরকে মনে নেই, তার মেয়ে উষসীকে মনে নেই, ভুলে গেছে পুরোপুরি। ওকে ভুলিয়ে দিয়েছে তাদের সব স্মৃতি ওই স্বার্থপর মানুষগুলো। সব ভেবে অজানা ক্ষোভ এসে জড়ো হয় মাথায়। তাও সামলে স্ত্রীকে শান্ত স্বরে জবাব দেন, আসবে কিছুজন, আমার আত্মীয় না, বলবে আমাদের আত্মীয়। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্য কোনো গল্প এনজয় করুন। ধন্যবাদ।